বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, এবং আমার ডানে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক প্রাক্তন সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জিল্লুর রহমান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস মাহমুদা হাবিবা, বিএনপি এখন জুলাই আগস্টের মধ্যে নির্বাচনের কথা বলছে। কিছুদিন আগ পর্যন্ত বিএনপি বলেছে যৌক্তিক সময়, তার আগে একেবারে প্রথম দিকে 3 মাস বলে সেখান থেকে অনেকখানি সরে গিয়েছিল বিএনপি। হঠাৎ করে বিএনপি এত দ্রুত আবার মানে দ্রুত এই অর্থে বিএনপির আগের কথা চাইতে একটু বেশ খানিকটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি। কেন মনে করছে যে জুলাই আগস্টের মধ্যে নির্বাচন করা সম্ভব? আমরা ধরে নিচ্ছি যে বিএনপি চায়ও জুলাই আগস্টের মধ্যে। ধন্যবাদ আপনাকে জিল্লুর রহমান ভাই। জি, এই বিষয়টা হয়েছে যে আগস্ট মাস থেকে নিয়ে এখন পর্যন্ত আমরা যদি হিসাব করি অনেকগুলো মাস চলে গেছে। সময়টা কিন্তু নেহাত কম না, এবং যেটা বাস্তবতা সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার এর মধ্যে ডিসেম্বর পর্যন্ত ওনারা যেই সময় ছিল সংস্কার কমিশনেরগুলোর, সেগুলোর কিন্তু তারা 4টার সুপারিশ পেয়ে গেছেন। বাস্তবতা হচ্ছে বিএনপি নির্বাচনমুখী দল, নির্বাচনমুখী রাজনৈতিক দল। কাজেই আমাদের এই 17-18 বছরের যুদ্ধ কিন্তু একটা সুষম, সঠিক এবং ইনক্লুসিভ ইলেকশন নিয়েই ছিল। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে খুব সুস্পষ্ট কোনো রোডম্যাপ নাই। নির্বাচন দেওয়া হবে বা নির্বাচন দিতে হবে, এইটা কিন্তু একটা ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে একটা মিনিমাম, আমরা যেটা বিএনপি যেটা মনে করে। এবং এই সরকারকে যখন আমরা সমর্থন দিয়েছি, আরেকটা জিনিস আমি এখানে অ্যাড করে কথা আপনার অ্যান্সারটা দেওয়া শুরু করি, সেটা হচ্ছে যে যখন 8ই আগস্ট এই সরকার ক্ষমতা গ্রহণ করলেন, এই সরকার কিন্তু বিএনপিরও সরকার। আমরা প্রতিটা পক্ষ যারা এই আপনার জুলাই অভ্যুত্থানে সরাসরি সম্পৃক্ত ছিলাম, ওইটা তাদের সবার সরকার। কিন্তু একটা সুনির্দিষ্ট ম্যান্ডেট নিয়েই তো এই সরকার এসেছে। সেই ম্যান্ডেটটা কি? সংস্কার, যেটা মানে প্রয়োজনীয় সংস্কার করে একটা নির্বাচন দেওয়া। এই সংস্কার শব্দটা এত ভয়ঙ্কর এই জন্য যে বাংলাদেশের প্রেক্ষাপটে গত 16-17 বছরে যেই পরিমাণ মানে ভঙ্গুর দশা বা যেই পরিমাণ ভেঙে পড়েছে দেশের প্রতিটা প্রতিষ্ঠান কিংবা প্রতিটা অংশ, একটা প্রশাসন বলেন, যেদিকে আপনি তাকান, এটা যদি আমূল সংস্কার করতে যাওয়া হয় না জিল্লুর ভাই, এটা কিন্তু একটা হিউজ টাস্ক। এবং এই টাস্কটা যদি ওই সংস্কার শেষ করে নির্বাচনের কথা আসে, তখন কিন্তু এটার কোনো রকম সময়সীমার শেষ থাকবে না। নির্বাচন করতে হলে যতটুকু মানে যেমন 4টা অংশের আপনার সংস্কার তো লাগবেই, যেমন আপনার জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, আপনার বিচার বিভাগ এবং হচ্ছে আপনার নির্বাচন কমিশন। এই 4টার মোটামুটি সংস্কার করে একটা মোটামুটি মানে ধরেন একটা ইনক্লুসিভ ইলেকশন এবং ফেয়ার ইলেকশন দিতে পারাটা হচ্ছে এই সরকারের প্রধান এবং প্রথম কর্তব্য। রিজনটা হচ্ছে, আপনি একটা জিনিস খেয়াল করেন, আজকে এতগুলো মাসেও সরকার কিন্তু খুব ভালনারেবল, খুব আনস্টেবল, এবং সমস্যা বহু সমস্যা তারা ফেস করেছেন। যেহেতু খুব একটা অলমোস্ট একটা পরাশক্তি সমর্থিত সরকারকে হঠিয়ে এই সরকারকে আনা হয়েছে, কাজে এই সরকারের কিন্তু মানে ভিতর থেকে বাহিরে সব দিক থেকে চাপ আছে। এই চরম ভালনারেবল পজিশনটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বলে অনেক বেশি ভালনারেবল। একটা নির্বাচিত সরকারের শক্তি সবসময় ভিন্ন। আপনি যদি এই সময়টা আননেসেসারি এবং অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘায়িত করেন, এটা সকলের জন্যই ক্ষতিকর। এই যে ধরেন সংস্কার যেগুলো প্রস্তাব হচ্ছে, যেগুলো নিয়ে কথা হচ্ছে, এমনকি সংবিধান বলেন, যেটাই বলেন, আপনি যদি এইটাকে একটা সিস্টেমে কিংবা এটাকে যদি ইনক্লুড করতে চান আমাদের দেশের সংবিধানে বা এই সংস্কারগুলোকে, তখনও তো আপনার একটা নির্বাচিত বডি লাগবে। কাজে নির্বাচন ছাড়া আর সব বিষয়ে আপনি সুস্পষ্টভাবে কথা বলছেন, আপনি নির্বাচন নিয়ে কথা বললে নানা ধরনের উষ্মা প্রকাশ করছেন, কিংবা একটা কথা প্রায়ই আমরা শুনি যে নির্বাচনের জন্য এটা করা হয়নি। দেখেন, আপনি মূলটাই চলে যাবেন যে আপনি যদি জ্বর আর মানে কোনো রোগীর জ্বর এসে থাকে বলে আপনি প্যারাসিটামল দিয়ে সেই জ্বর কমিয়ে রাখবেন, তা তো না। ইনফেকশনটা কোথায় তো আপনাকে খুঁজে বের করতে হবে। এদেশ প্রথম হারিয়েছে দেশের নাগরিকেরা ভোট দেওয়ার অধিকার। এই ভোট দেওয়ার অধিকার এবং ভোটের যেহেতু কোনো সিস্টেমই ছিল না, কোনো চেক অ্যান্ড ব্যালেন্স ছিল না, সেই সময়টা আপনি খেয়াল করে দেখেন জিল্লুর ভাই, গত 3 নির্বাচন কিংবা 4 নির্বাচন কিভাবে একটা অনির্বাচিত মাফিয়া সরকার এবং সেই সরকার তার টিকে থাকার জন্য
জন্য পার্শ্ববর্তী দেশের সরাসরি সহায়তা গ্রহণ করেছে, তার যদি জনগণ থাকতো, তার যদি জনগণের সাথে সংশ্লিষ্টতা থাকতো, কিংবা প্রতি 5 বছর পরে জবাবদিহিতার জন্য জনগণের কাছে যেতে হতো, এগুলো কোনোটাই তো তখন এত মহিরুহ কিংবা এত ব্যাপক আকারে দাঁড়াতে পারতো না। এই মাফিয়া গ্রুপ এই এত ব্যাপক হয়ে উঠতে পারতো না। নির্বাচনে আসতেই হবে ভাইয়া, এটাই প্রথম এবং প্রধান কথা। আপনি দেখেন, আমি সংস্কার কমিশনের একটা বিষয়ে যাই, তারা সংস্কার কমিশনের প্রসঙ্গে আমরা পরে আসছি। আমি একটু নির্বাচনের প্রয়োজনীয়তা বা যৌক্তিকতা সেটা নিয়ে একটু মেজজুল্লুর আপনার কাছে শুনতে চাই। আমি আমার সমালোচকের শেষ কথা দিয়ে শুরু করি। নির্বাচন প্রথম এবং শেষ কথা, এটা হচ্ছে দলীয় দৃষ্টিভঙ্গির কথা। বিএনপির চশমা চোখে দিয়ে উনি কথা বলছেন। চশমা অবশ্য আমি আর আপনি পরা, চোখে চশমা নেই, অন্তর্নিহিত চশমা আছে, সবাই হয়তো দেখছে না। একটা কথা একটু পিছন থেকে আলোচনা করতে চাই। আমাদের 1971 সালে স্বাধীনতা যুদ্ধটা আমরা যখন অস্ত্র ধরেছিলাম, যুদ্ধ করেছিলাম, আমরা কিন্তু স্বাধীনতার জন্য অস্ত্র ধরে যুদ্ধে যাইনি। আমরা প্রথম শুরু করেছিলাম অধিকারের জন্য, ন্যায় বিচারের জন্য, মানব অধিকারের জন্য। শেষ পর্যন্ত স্বাধীনতা যুদ্ধে গড়ায় গিয়েছিল। এ কথাটুকু এ কারণে বললাম যে ওনার কথার মধ্যে মানে একই কথা। বিএনপির যেখানে যত মিছিল, মিটিং, সভা সমাবেশ, সেমিনার, সিম্পোজিয়াম, বড় নেতা, ছোট নেতা, মেজো নেতা, সর্ব জায়গায় ঘুরে ফিরে ওই নির্বাচন নির্বাচন নির্বাচন। সে তো আমরাও বুঝি, আমরা তো কেউ ফিডারের দুধ খাই না। তো এত ব্যস্ততা কেন? এই কথাটা আমাদের মেনে নিতে হবে যে এই যে অভ্যুত্থানটা হয়েছে, এটা শুধুমাত্র একটা নির্বাচনের জন্যই অভ্যুত্থান হয়নি 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 এটা মাঠে যারা ছিল প্রত্যেকটা দিন যদি আপনি ক্যালেন্ডার ফলো করেন। এটা কি মনে হয় বিএনপি তো শুরু থেকে নির্বাচন চায়নি এবং তারা বারবার যৌক্তিক সময়ের কথা বলেছে, বা বেশ কিছু রাজনৈতিক দল, এবং বারবার আমি আমার সঙ্গে যতজনের কথা হয়েছে অনুষ্ঠানে সবাইকে প্রশ্ন করেছি, যৌক্তিক সময় তো এটা একটা ভেগ টার্ম। আমি সেই জায়গায় আসছি, আমি শেষ করি। সো এই কারণে কি মনে হচ্ছে চাইছে তারা নির্বাচন, যে তারা দেখছে যে, বা অনেকেই যেমনটা মনে করছেন সরকার আসলে ডেলিভার করতে পারছে না, পারফর্ম করতে পারছে না, গভর্নেন্স ইজ সো পুয়ার, সো রাজনীতি, অর্থনীতি সব দিক থেকে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হচ্ছে। এটা আপনি বিএনপির ককটেল শোনাচ্ছেন, এটা এখন আমাদের ককটেল বলি। ওকে, বিএনপি যেটা মনে করছে, আপনাদের মানে কি? মানে আমরা নিরপেক্ষভাবে যারা দেখি, আমিও তো নিরপেক্ষভাবে দেখি না। আপনি যেটা বললেন আমার কাছে মনে হচ্ছে এটা বিএনপির দৃষ্টিভঙ্গির কথা, যে সরকার ডেলিভারি ঠিক মতো দিতে পারছে না, এই জন্য নির্বাচিত লোক আসতে হবে। এখন আসুন, হোয়াট ইজ নির্বাচন, হোয়াট ইজ ভোট? সমর্থন। সমর্থন কি? যে আমি তোমাকে এই দেশ পরিচালনার দায়িত্ব দিলাম আমাদের পক্ষ থেকে, সেটা কি একটা তারিখ ঘোষণা করা হবে, সেইটাকে ম্যানেজ করার জন্য, ব্যবস্থাপনা করার জন্য নির্বাচন কমিশন আছে, একটা তারিখ ঘোষণা করবে। এলাকায় কিছু আপনাদের নেতা, খুচরা নেতারা আছে, গুছাই টুছাই আনবে, লাইন দিবে, ভোট দিবে, এখানে একটু কালি, অমোচনীয় কালি দিয়ে দিবে, যেতে অন্য জায়গায় দ্বিতীয়বার না দিতে পারে। এটা হচ্ছে ফর্মাল ভোট। আর প্রকৃত ভোটের অর্থ হচ্ছে সমর্থন। সেই সমর্থন যদি আমরা বুঝি, তাহলে নিউক্লিয়ার শব্দ যদি ব্যাখ্যা করি, তাহলে আমার তো মনে হয় বিগত অনেক বছরের ওই ফর্মাল ইলেকশনের যে সমস্ত সরকার গঠিত হয়েছে, সেই সকল সমর্থনের চাইতে বর্তমান যে অন্তর্বর্তী সরকার, তার প্রতি বেশি সমর্থন রয়েছে দেশের। তা না হলে আপনি দেখুন যে এই সরকার যে কাজটা করছে, যেখানে করছে, সবার কিন্তু সমর্থন রয়েছে। আপনারা মনে মনে উষ্মা প্রকাশ করছেন কেন? আপনারা কি দেখছেন? বিএনপির দৃষ্টিভঙ্গি এখন আমি একটু দেখি। বিএনপি দেখছে যে এই তরুণ ছাত্ররা তারা দল করবে শুনছে, আর এই সরকার, ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় থাকছে, তারা যদি অর্গানাইজড হয়ে সরকারের পৃষ্ঠপোষকতায় যদি একটা দল গঠন করে ফেলে, তাহলে বিএনপির জন্য চ্যালেঞ্জ হয়ে যেতে পারে। আবার বিএনপি দেখেন, আজকেও পত্রিকা দেখেন, ছাত্র দলের নেতা অবৈধ পিস্তল সহ ধরা পড়েছে। শুধু তাই না, আরো বড় অপরাধ কি করছে? পুলিশের উপরে হামলা করছে।
ছাত্র দল হচ্ছে, যুব দল হচ্ছে, এই জন্য কি চুমা খাবে তোমার সাথে? অন্যায় যে করবে সে যে দলেরই হোক না কেন, তাকে তো পুলিশ আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। বিএনপি তো এখন এমন আচরণ করেছে যে আগস্ট 5-এর পরের থেকে এ পর্যন্ত বিএনপির যে জনপ্রিয়তা আগে ছিল, আমি তো দেখছি ব্যারোমিটার নিচের দিকে যাচ্ছে। কেন? বারবার আপনাদের নেতা তারেক রহমান সাহেব ওই লন্ডন থেকে বলছে যে সামনে কিন্তু বড় চ্যালেঞ্জ, জটিল সময়, সাবধান করছে। সাবধান মানে কিন্তু কম লোক শুনছে। তো উনি যে কত দৃঢ় চরিত্রের মানুষ সেইটা ডেলিভারি আপনারা দিতে পারছেন না। আমি সিম্পল একটা উদাহরণ দিই। প্রেসিডেন্ট আব্দুর রহমানের ছেলে ডাক্তার নাসিম একদিনে তারেক রহমানের কাছে এসে বলছে যে আমার আব্বা মারা গেছে, বরিশালে ওই সিটে আমি নির্বাচন করতে চাই। আপনি নির্বাচন করতে চান কি জন্য? আমি তো এখন বগুড়ায় দাঁড়ালে আমি নির্বাচিত হয়ে আসতে পারি। কই? আমার সামনের ঘটনা আমি বলতেছি। কই? আমি তো নির্বাচন করতে চাই না। সুযোগ খুঁজে সেখানে আর কেউ আছে কিনা, আপনার চেয়ে পুরাতন কেউ আছে কিনা, যোগ্য কেউ আছে কিনা। কত দৃঢ়তার সাথে বলেছিলাম সে ভাষাগুলা বলছি না, যে উষ্মা প্রকাশ করছিল এবং তার চরিত্রের যে দৃঢ়তা। এবং এই যে যারা এখন অতীব উৎসাহী, এ তো সাটাই পার্টি, এরা কেউ টিকবে না। আমি চ্যালেঞ্জ করছি, তারেক রহমানের চরিত্র আমি জানি, এরা একটাও টিকবে না। ও লিস্ট করতেছে বসে বসে। পরিস্থিতি একটু ঠান্ডা হলে দেখবেন যে অনেকেও আকাশ থেকে পড়বে, আরে বাবারে নারায় তোর, আল্লাহু আকবার, বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়া জিন্দাবাদ বলছি, নাম তো কোথাও নাই। ঘটনা কি? ঘটনা তো উনি গুছাচ্ছে ওখানে, উনার হোমওয়ার্ক আছে। উনি 24 ঘন্টা রাজনীতি স্টাডি করে। আমি বলছি 24 ঘন্টা রাজনীতি ছাড়া ওনার ব্রেনে কিছু নাই। কিন্তু আপনি জাস্ট এক লাইন আমি ওনার কাছে যাব। আপনি দলের যে চিত্র বা চেহারা বা চরিত্র বর্ণনা করছেন, আর নেতাকে আপনি তার থেকে আলাদা করছেন, কিন্তু দলের দায়িত্ব নেতাকেই নিতে হবে। অবশ্যই নিতে হবে, সেটাই তো বলছি। উনি যে বক্তৃতায় বারবার বলছেন, এমনকি আমাদের গয়েশ্বর রায় সাহেব, মির্জা ফখরুল আপনাদের দলের মহাসচিব বলেছে, এই যারা হাঙ্গামা করছে, চাঁদাবাজি করছে, এরা আমাদের দলের কেউ না, এদের ধরে পুলিশে দেন। এইটুকু যথেষ্ট নয়। এখানে তো কুরামিন দিতে হবে, এখানে অ্যান্টিবায়োটিকে কাজ হবে না। এ তো দায় সারা কথা জনগণ মনে করছে। জনগণ কি মনে করছে? বিএনপি অলিখিতভাবে ক্ষমতায় আসছে, জনগণ ফিল করে সেটা। তাহলে বিএনপির কিছু দায়িত্ব কাঁধে নিতে হবে এখন। সব তারেক রহমানের উপরে দিয়ে দিব, বেগম খালেদা জিয়ার উপরে দিব। জ্যোতি বসু বলছিল না বাংলাদেশে তো জল দরকার, আমার তো গটিতে জল নাই। তো তারেক রহমান আর খালেদা জিয়ার সুনাম কতদিন ভাঙায় খাবে এই দল? তাদেরকে এখনই সংশোধিত। ধন্যবাদ। আমি আসছি আপনার কাছে মিস্টার জিল্লুর রহমান। মিস মাহমুদা হাবিব, আমি সংস্কারের প্রসঙ্গে যাব, তার আগে আমার মনে হয় ওনার কথার প্রেক্ষিতে কিছু বলবার আছে। কি জিল্লুর ভাই খুব ইজি করে দিয়েছেন কথা বলা। বেসিক্যালি আপনি হয়তো কমপ্লেইনগুলো পড়েন, আর আপনার কি আপনার ইনফরমেশনের জন্য, সকলের ইনফরমেশনের জন্য বলি, এই পর্যন্ত 2700-র বেশি সদস্যর বিরুদ্ধে বিএনপি সরাসরি ব্যবস্থা নিয়েছে। 200-র ওপরে স্থায়ী বহিষ্কার আছে এবং মামলা করা হয়েছে 137 জনের বিরুদ্ধে। আপনি এবার মজার একটা কথা বলি, নিউজ ট্রিটমেন্ট নিয়ে আমাদের দলের পক্ষ থেকে মামলা করানো হয়েছে, জি। এবং আরো অন্তত 350 মামলা অন প্রসেস আছে, যেটা লোকাল বিভিন্ন জায়গায় বলা, মানে নির্দেশনা দেওয়া হয়েছে মামলা করা হবে। দেখুন, বিএনপি একটা অত্যন্ত বড় দল, এবং আরেকটা বাস্তবতা হলো যে যখন শেখ হাসিনা সরকার সরে গেল, তখন খুব স্বাভাবিকভাবে মানে এই আগের সরকারটার ধরন তো কখনো জনমুখী ছিল না, এটা সবসময় পলিটিক্যাল পার্টিমুখী। পলিটিক্যাল পার্টি তোষণ করে এর আগের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য সবাই কিন্তু জনপ্রশাসন সহ টিকে ছিল, এটাই তাদের মূল মন্ত্র ছিল। এই মন্ত্রের কারণে খুব স্বাভাবিকভাবেই যখন ওইখানে মেজরিটি পজিশনে বিএনপির চেহারা দেখা গেল, এবং বিএনপি একটা অলিখিত, এটা একটা রিয়েলিটি সামনে চলে আসলো যে নির্বাচন যখনই হোক বিএনপির একটা খুব স্ট্রং পসিবিলিটি আছে সরকার গঠন করার, তখন কিন্তু টোটাল ট্রিটমেন্ট চেঞ্জ হয়ে গেছে। এই যে আপনি বললেন, যেই ঘটনাগুলো বললেন, প্রতিটা ইনসিডেন্ট যেগুলো ছাপা হয় এবং ছাপা হয় না, এগুলো আমাদের নলেজে আসা মাত্র এটা মানে এটার জন্য আমরা যথাযথ ব্যবস্থা নেই। কিন্তু জিল্লুর ভাই, আমি এবার আরেকটা জিনিস বলি। অদ্ভুত একটা ঘটনা ঘটে। কিছুদিন আগে একটা নিউজ এসেছিল, বেশ সেন্সেশনাল নিউজ, গণধর্ষণ, সেটা কোটালীপাড়ায়। সেখানে পরিষ্কার লেখা আছে যুবদল নেতা। আমরা এটা চেক করলাম, এটা তো একেবারে সবার ভিত নড়ে গেল যে ভয়ঙ্কর ব্যাপার।
খোঁজ নিয়ে জানা গেল 5ই আগস্ট বলে ওইখানে একটা লাইন প্রথম আলোর আমি কোট করছি, সে এলাকায় যুবদল নেতা বলে পরিচিত, ওই লাইনটা না হলেও কিন্তু রিপোর্টটা হতো, কিন্তু ওই লাইনটা অ্যাড করা হলো, দ্যাট ওয়াজ দ্য হেডলাইন, দ্যাট ওয়াজ দ্য থাম্বনেল এভরিওয়্যার। কাজেই আমরা যখন ইনভেস্টিগেশন করলাম তার কিন্তু প্রাথমিক সদস্য পদও ছিল না, সে 5ই আগস্টের আগে আপনার ছিল অন্য দলের সাথে, যেটা হয়েছে খুব স্বাভাবিকভাবেই। আপনি পোস্ট যদি প্রাথমিক সদস্য পদ না থাকে, এবার আপনি দল হিসেবে বিএনপির অবস্থাটা বিবেচনায় নেয়। আমি জিল্লুর ভাইকে এটা বলছি, আপনি একটা খুব সুশৃঙ্খল ফোর্সে ছিলেন, বিএনপি দল হিসেবে বহিষ্কার করতে পারে, স্থগিত করতে পারে, শো কজ করতে পারে, এটা অপরাধের মাত্রা অনুযায়ী। স্থায়ী বহিষ্কার আছে, অস্থায়ী বহিষ্কার আছে, প্রতিটা জিনিস এক্সারসাইজ করা হয়েছে, এবং যেগুলা অনেক জটিল মামলা সেগুলোর ক্ষেত্রে যেটা অনেক গভীর, যেমন এইটার ক্ষেত্রে নির্দেশনা দেওয়া হয়েছে মামলা করার জন্য, এই ক্ষেত্রগুলোতে মামলাও করা হচ্ছে। এবং বারবার এই ইন্টারিম সরকার যার কথা আপনি বলছেন, এটা তো আমাদেরও সরকার, এই সরকার যতগুলো যুদ্ধ পার করেছে, যতগুলো কূপ পার করেছে, প্রকাশ্য এবং অপ্রকাশ্য, প্রতিটাতে বিএনপি একেবারে ঢালের মতো পিছনে দাঁড়িয়েছিল, এটা আপনিও জানেন, এটা প্রত্যেকে জানে। এমন অনেক বিষয় সামনে আসতে পারতো যেখানে সাংবিধানিক জটিলতা দেখা দিত, বিএনপি কিন্তু স্ট্যান্ড রেখেছে এই ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে। এখন আমরা আবার ফিরে আসি এই শৃঙ্খলা রক্ষার প্রশ্নে। আসলে আর কি করার আছে দল হিসেবে আমাদের? আমরা মামলা করতে পারি, ব্যবস্থা তো নিতে হবে ওই পুলিশ ফোর্সকেই, ওই ঘুরিয়ে ফিরিয়ে চলে যেতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেই। আমাদের বারবার অনুরোধ করা আছে স্বরাষ্ট্র উপদেষ্টা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, যে যেখানে যা হবে দলীয় পরিচয়ের কিচ্ছু আসে যায় না, আপনারা অনুগ্রহ করে ব্যবস্থা নিন। আপনি একটা জায়গা দেখান তো যে তারা, বিএনপি বাদ দেন, বিএনপি যে অকারেন্স করছে অসংখ্য ধরনের, এই ফাঁকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ড বা তাদের বর্তমান যে কাজের গতি, সেটা তো গো স্লো যদি বলি তাহলে কম হয়। তারা অলমোস্ট একেবারে না পারতে টিকে থাকা বা না পারতে দায়িত্ব পালন করার মতো করে কাজ করছেন। এই ক্ষেত্রে আপনি প্রতিটা ক্ষেত্রে দেখেন যে আইন অপরাধের হার অত্যন্ত বৃদ্ধি পেয়েছে। আমরা আর কি করতে পারি দল হিসেবে? বিএনপি কি সরাসরি হাত অ্যারেস্ট করে সাজা দিতে পারে? ওইটা তো বিএনপির এখতিয়ারভুক্ত নয়। তাহলে কোরামিনটা আমরা কিভাবে দিব? কোরামিন দিতে হবে সরকারকে। আপনি একজনকে অ্যারেস্ট করতে পারছেন না, আপনি দুইজন যুবদল নেতাকে অন স্পট ধরেন না, যে অন্যায় করছে, এটা তো বলা আছে, এটা তো অনুরোধ করছি আমরা। কারণ এই যারা চাঁদাবাজি করছে বা যারা এইগুলো সুবিধা নিচ্ছে, তারা তো মোটের ওপরে দলের ক্ষতি করছে। 17-18 বছরে 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, 600-700 গুম, আমি নিজে গুম থেকেছি, শোনেন জিল্লুর ভাই, এইগুলোর প্রত্যেককে অপমান করা হচ্ছে এই ধরনের কাজকর্মের মাধ্যমে। আসলে আমাদের আর কি করণীয় আছে? আপনি বলেন সাংগঠনিকভাবে আমাদের করণীয়। না, প্রশ্নটা আপনার সময়, আপনি কাইন্ডলি আমাকে অ্যান্সারটা দিবেন, কারণ আই এম রিয়েলি কিউরিয়াস। আমি সেই দিন সাগর সাহেব বোধহয় বলছিলেন যে এইটুক যথেষ্ট না, তা আমি জানতে চাই যথেষ্টটা কি। আমরা তো ক্লিনলি বলা আছে, একেবারে যাকে বলে ব্ল্যাঙ্ক চেক দেওয়া আছে, প্লিজ অ্যারেস্ট করেন। সেটা যদি আমিও হই, যেটা আমি অন্যায় করেছি, অনুগ্রহ করে আমাকে আপনি অ্যারেস্ট করবেন, দৃষ্টান্ত আপনি দেখান যে হ্যাঁ একজন বিএনপির 2জন সিনিয়র নেতা অ্যারেস্ট হয়েছে, বা মাঝারি নেতা অ্যারেস্ট হয়েছে, বা ছোট নেতা অ্যারেস্ট হয়েছে, বিএনপির তদবির করবেন না, এটা আপনি নিশ্চিত থাকেন। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়ে আমার কিছুই বলার নাই। আলহামদুলিল্লাহ আপনি যেটা বলেছেন সেটা, উনি কতখানি দৃঢ় চরিত্রের মানুষ এখনকার আপনি সেট আপ দেখলে এটা বুঝবেন। এবং গত 18 বছর অন্তত প্রতি নির্বাচনের আগে আর কিছু নকজিলুর ভাই আমরা শুনতাম যে বিএনপি তৈরি হয়ে যাচ্ছে, 200 নেতা নিয়ে চলে আসছে, 100 নেতা। দেখুন নেতৃত্বের তার ওই অটল যোগ্যতা আছে বলেই বিএনপি এখনো পর্যন্ত যে কোনো ক্রাইসিসে, অনেক কিছু ঘটে, প্রতিদিন সকাল হয়, একসময় আওয়ামী লীগের সকাল হতো বিএনপি নিয়ে, এখন বাকি সব দলের সকাল হয় সেম ওয়েতে বিএনপি নিয়ে। বিএনপি বৃহৎ দল, কাজে এটা আমরা মেনে নিচ্ছি, আমরা চুজ করি কোনটাতে আমরা রেসপন্স করব, কোনটাতে করব না। এখন বোধহয় আওয়ামী লীগ একটু বুঝতে পারছে যে বিএনপি কত ভালো দল, কথাবার্তা কি সেরকম মনে হচ্ছে আপনাদের কাছে? না, আমি সেটা বলছি না। আমি শুধু বলছি যে টার্গেট যখন শিফট হয়ে যায়, আপনি দেখেন যতখানি চর্চা আমাদের নিয়ে হয় তার চেয়ে অর্ধেক চর্চাও যদি হতো যে মামলাগুলোর কি অবস্থা, যেই লোকগুলো বাংলাদেশে আছে, জুলাই সব ভুলে যান, বিএনপির উপর অত্যাচার ভুলে যান, এই জুলাই গণহত্যা এবং আগস্ট গণহত্যার এমনকি 5 তারিখেও যেগুলো ঘটেছে, তাদেরকে যদি মামলাগুলো চলমান থাকতো, অ্যারেস্ট হতো, দৃশ্যমান কিছু হতো, আপনি দেখেন আশঙ্কা এই সরকারকে নিয়ে হবে না কেন? আপনি যখন ভ্যাট বাড়াচ্ছেন, আপনি যখন বিভিন্ন ধরনের কর আরোপ করছেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আশা করি যে তারা এটা ডিসকাস করবে জনগণের সাথে। জনগণের যদি দেশের অবস্থা যদি খারাপ হয়, এবং যেটা আসলেই খারাপ আমরা জানি, তাহলে জনগণকে সাথে নিয়েই তো এটা বাড়াতে হবে যে এই রিজনে আমাদেরকে এইরকম পরিমাণ বৃদ্ধি করতে হচ্ছে। জনগণ কিন্তু তখন এটা অ্যাকসেপ্ট করে। কিন্তু আপনি যে সেই পুরনো আমলাতান্ত্রিক ইয়েতে ফিরে গেলেন, আপনি যে চাপিয়ে দিলেন ঘাড়ের ওপরে, কেন চাপাবেন? আপনি চাপিয়ে দেওয়ার জন্য তো আপনাকে ওখানে বসানো হয়নি, আপনাকে ওখানে বসানো হয়েছে জবাবদিহিতার জন্য। ওখানে জবাবদিহিতাটা নিশ্চিত হবে, এটা আশা করেই বসানো হয়েছে। এই যে আপনার শুধুমাত্র ভ্যাটটা একমাত্র বিষয় নয়, প্রতিটা বিষয়েই আমি এই প্রসঙ্গে বেশ আগের কথা, তবু আপনার একটু নলেজে আনি।
সাইবার সুরক্ষা আইন, এটা বাতিল হয়ে যাওয়ার কথা ছিল, আবারও একটা খসড়া হয়েছে, স্রেফ 3 দিনের জন্য এটা ওয়েবসাইটে রাখা হয়েছে। কোনো পক্ষের মতামত নেওয়া হয়েছে? আপনাদেরকে কি ডাকা হয়েছিল সাংবাদিক হিসেবে যে আসুন আপনারা মতামত দেন? কারণ সাইবার সিকিউরিটি অ্যাক্ট এই দেশে আমাদের জীবন হারাম করে দিয়েছিল। আবারও সেই 24শে ডিসেম্বর এটা মানে সবাই করে দিয়েছে, না কোনো মৌলিক পরিবর্তন ছাড়াই। তাহলে আপনার মনে প্রশ্ন আসবে না কেন? প্রশ্ন, আপনি নির্বাচনটা একটা অন্যতম প্রধান দায়িত্ব, তো আপনি সেটা থেকে প্রথমত মানে দেশটাকে একটা স্টেবল পজিশনে নিয়ে আসা। আমরা এটা বুঝি যে এই ইন্টারিম গভর্নমেন্টের কাজটা অত্যন্ত কঠিন, আমরা বুঝি যে জনপ্রশাসনকে তারা চালাচ্ছেন সেটা খুব সহজ বিষয় নয়। অ্যাট দ্য সেম টাইম আমরা তাদের কাছে কিন্তু অনেক কোঅপারেটিভ বিহেভিয়ার এবং টলারেন্সও আশা করি। বিএনপি অবশ্যই ভাইয়া নির্বাচনমুখী দল, 1000 বার নির্বাচনের কথা বলবে, কারণ এই প্রেশার পয়েন্টটা থাকতেই হবে সরকারের উপরে। না হলে আপনি নিশ্চিত থাকেন যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ। এই পদ ছাড়া, এই ক্ষমতা ছাড়া এগুলো কিন্তু এত সহজ বিষয় নয়। খুব নির্মোহভাবে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করা কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করা কেবলমাত্র ডক্টর ইউনূস এবং আর 2-1 ক্ষেত্রেই এই ছাড়টা, এই আস্থাটা আমরা রাখি, অন্যদের ক্ষেত্রে না, এটা রাখি না। জি, জিল্লুর রহমান একটু বলি, উনি নির্বাচিত সরকারকেই সবচেয়ে ভালো একটা পদ্ধতির সরকার বলেন, আইডিয়াল, সেটা আইডিয়াল বলে। আপনার ডেমোক্রেসির কথা বলবেন, ডেমোক্রেসির কথা বলবেন, ডেমোক্রেসির যারা প্রবক্তা ইন্ট্রোডিউস করেছে, সেই সক্রেটিস বলেন, সেই ম্যাকিয়াভেলি বলেন, তারা বলেছে যে গণতন্ত্রের সবচাইতে দুর্বলতা নির্বাচনের মাধ্যমে একদম সেরা লোকগুলো আসতে পারে না। যদি একটা সোসাইটিতে করাপ্টেড লোক বেশি হয়, তারা একটা করাপ্টেড লোকই নির্বাচিত করবে। বরং দেখেন, আমাদের বাইরে চক্ষু দেওয়ার দরকার নেই, আমাদের দেশের তত্ত্বাবধায়ক সরকার পূর্বে যেগুলো হয়েছিল, যে লোকগুলোকে নেওয়া হয়েছে, তাদের অতীত রেকর্ড দেখেন, তাদের চলফেরা, তাদের প্রোভেন ট্র্যাক, অনেস্টি, তাদের এফিসিয়েন্সি, কোনো প্রশ্ন নাই। গণতন্ত্রে ওনাকে বা আমাকে বা আপনাকে নির্বাচিত করতে হবে, একটা সিস্টেমের ভিতর দিয়ে আসে, সেগুলা দুর্বলতা থাকে। এখন ডক্টর ইউনূস সরকার যেভাবে চালাচ্ছে, এখানে অল্প একটু বলি, উনি যে বললেন যে ডেলিভারি ঠিক মতো দিতে পারে না, আস্থা রাখতে পারছে না, নড়বড়ে করে ফেলছে, এবং উনি বিশেষ করে অর্থনীতির কথা এসে বলছি, উনি তো নিজে ঢিল ওনার মাথার উপরে ছুটছে, আবার এসে ওনার মাথায় পড়বে। ডক্টর ইউনূস এসে সারা ওয়ার্ল্ড এবং যারা একটু লেখাপড়া করি আমরা, যে ভঙ্গুর অর্থনীতি উনি চাঙ্গা করেছে, 6-7টা ব্যাংক্রাফসিতে চলে গেছিল, তাদের কোমর খাড়া করে দিয়েছে। আর দাতা দেশগুলা, উন্নত দেশগুলা যে টাকা পয়সাগুলা দিয়েছে, সেটা বাংলাদেশ না। এটা আমি চ্যালেঞ্জ করতে পারি, ফর এনি রিজন ডক্টর ইউনূসের দিকে তাকিয়ে তারা এই টাকাগুলা কমিট করছে, দিচ্ছে। কারণ তারা জানে আমরা দুর্নীতিগ্রস্ত জাতি, টাকা ভাগ বাটোয়ারা করে খায়, প্রজেক্টের টাকা আমরা কত টাকার কমিট তারা করছে, কত টাকা তারা ছাড় করছে এবং কি কি শর্তে করছে, সেটাও তো সেটা আসছে। হ্যাঁ, সেটা আমি আসতেছি একটা একটা করে। উনি যে অবস্থায় ছিল, আপনি রিজার্ভ নিয়ে তো মানে স্টার্টে মনে হয় 26 বিলিয়নের মতো ছিল, আর তার আগে রিজার্ভ নিয়ে তো খালি টানাটানি, আর ওই যে ফ্যাসিস্ট সরকার, তারা তো মিথ্যাচার করে গেছে শুধু। এমনকি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দিয়েও মিথ্যা বিবৃতি ঢালাওভাবে প্রচার করিয়েছে। তা তো এখন আমরা সেই পুরানো ওয়েবসাইট খুঁজে খুঁজে দেখছি যে বর্তমানে এরা যে ব্যাংক স্টেটমেন্ট পাচ্ছে, তার সাথে অনেক জায়গায় মিল নাই। এখন আসেন যে আপনারা আর কি করতে পারেন। দেখেন, মধ্যবয়সী এক স্বামী স্ত্রীর চুল ধরে কিলাচ্ছিল খুব। তো একটা সময় স্ত্রী বলছে, তুমি যে এইভাবে আমাকে মারছো, আমাকে কি ছেড়ে দিবা? তো বলছে, তুই বুঝিস না কিলির জোর কেমন, সেটা দেখে বুঝিস না, রাখবো না, ছেড়ে দিব। আপনারা যদি ওই রকম চাপ সৃষ্টি করেন, কোন রকমের ব্যত্যয়, সে অনুসারী হোক, সে কর্মী হোক, আমরা বরদাস্ত করব না। এবং এক্সাম্পলারি 2-4টাকে ধরে জেলে দিলাম, এই যে দেখো, তা না। আপনার বিএনপি এখনই মনে করছে তাদের চালচলনে, বলনে, দেখেন অনেকে অফিস চেঞ্জ হয়ে গেছে, ড্রেস চেঞ্জ হয়ে গেছে, বাড়ি রংচং হয়ে গেছে, তার দলবলও নতুন করে সাজায় ফেলেছে যে কিভাবে তার সেই এলাকায় প্রভাব বিস্তার করতে হবে। এইগুলা
তো দলের জন্য ওভারঅল অবশ্যই এখানে অনেক ত্যাগী নেতা আছে, অনেকে রক্ত ঝরিয়েছে রাজপথে, এই 16-18 বছর তারা সংগ্রাম করেছে, অনেকে আছে, তাদের প্রতি সহানুভূতি আছে, শ্রদ্ধাবোধ আছে, কিন্তু তাদের তো অপমান করছে এই ধান্দাবাজরা। এরা তো কোনো দলের না, বিএনপির ছাতার নিচে এসে বিএনপির যে সাইনবোর্ড ইউজ করছে, যেটা আমাদের রিজভী সাহেব ওনার বুলেটিনে ওনার রেগুলার বলছে এরা কেউ না, এরা নতুন আসছে, ও দেশে আমাদের কোনো কমিটি নাই। ইট ইজ নট এনাফ, ইউ টেল দেম, গিভ এ লেটার টু পুলিশ হেডকোয়ার্টার যে এইগুলাকে ধরেন, এরা ফরজারি করছে, প্রতারণা করছে জাতির সঙ্গে। বিএনপির নামেও কাউরে ধরলে থানায় যায় আক্রমণ করছেন না, পুলিশের উপর আক্রমণ করেছে না, তাদেরকে কালকে হয়েছে, কি বলছেন জি না, কালকে হয়েছে যে পিস্তল সহ ধরেছে, তারপর একজন এসআই আহত হয়েছে, হাসপাতালে নেওয়া হয়েছে। আপনারা কি না বলতেছেন, আপনারা খবর নিয়ে কথা বলতে হবে। এসআই খবর পেয়েছে অবৈধ অস্ত্র আছে ছাত্র দলের কোনো এক নেতার কাছে, তাকে অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করে যখন আসে, প্রথম মাইক্রোবাস ঘেরাও দিছে, দ্বিতীয়বার তাকে রেস্কিউ করতে আর একটা আসছে, সেটাও সে গাড়ি ভাঙছে, সেই অফিসারকে মারছে। এটা কি বিএনপির আদর্শের সাথে যায়? বলুন, এটা মানুষ সমালোচনা করবেই। ধন্যবাদ মিস মাহমুদা হাবিব, আপনি শুনছিলেন এবং আমরা একটু অন্যদিকেও মুভ করি। আমি জাস্ট একটা কথা, সংস্কারের প্রসঙ্গ যেখানে আমি শুধু একটা কথা এখানে অ্যাড করি। এখানে যেহেতু অভিযোগ এসেছে, আপনি কোথাও না কোথাও পড়েছেন, আপনি নিশ্চিত থাকেন যে এটা 100% তদন্তের আওতায় আছে এবং যদি দলীয় লোকজন হয় তার মধ্যে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে, এটা আপনি নিশ্চিত থাকেন। কিন্তু ওই যে আবারও বলি, আমাদের ব্যবস্থা নেওয়ার একটা লিমিট আছে, পুলিশকে বলা আছে, বাকি কাজ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চিঠি আমাকে দিতে হবে কেন? তাদের জানা নাই যে চুরিটা এখানে, ডাকাতিটা কে করছে, তাদের জানা নাই যে আঘাত মানে এখানে মানে কে মাস্তানি কিংবা ডাকাতি কিংবা যেটাই অভিযোগ হোক কারা করছে, এটা আমাদেরকে দিতে হবে। আমাদের তো বারবার অনুরোধ করা আছে, থানায় থানায় চিঠি দেওয়া বিএনপির কাজ নয়, এটা হেডকোয়ার্টার থেকে পুলিশ প্রশাসনকে করতে হবে। আবারও বলছি, সবার সামনে বলছি, এই টক শোতে বসে বলছি, যে পুলিশ যদি কোনো জায়গায় কোনোভাবে আমাদের দলের লোকজনকে পায় কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে, তাহলে তারা যদি মুভ করে এবং সেখানে কোনো সমস্যা দেখা দেয়, দল হিসেবে বিএনপি সেটা ব্যবস্থা নেবে। এইটুকু বলে এবার আমি ফিরে আসি অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা নিয়ে। যেটা আমি কথা বলেছি, এটা অর্থনৈতিক দুর্বলতা নয়, ডিসিশন মেকিং এর ট্রান্সপারেন্সির অভাব। এটা ভ্যাট হোক, যাই হোক, আপনি ভ্যাট 3 গুণ করেন, দেশের মানুষ কিন্তু দিবে, কারণ দেশটা তৈরি হোক তারাও চাইছে। এই আস্থার নিয়েই তারা ডক্টর ইউনূসকে এনেছে। যাই হোক, এবার সংস্কারে আমরা ফেরত আসি। আপনি যদি কিছু বিশেষভাবে জানতে চান তাহলে। সরকার তো সংস্কারের কথা বলছে, কমিশন করেছে, কতগুলো পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে এনগেজমেন্টের মধ্যে যাচ্ছে, আপনারাও সংস্কারের প্রস্তাব দিয়ে রেখেছেন এবং মেজর জিল্লুর যেখানে দাবি করছেন তারা মানে নিরপেক্ষ যারা, তারাও চাইছেন সংস্কার, সাধারণভাবে নাগরিকরাও চাইছে। এখানে বিরোধটা আসলে কোথায়? নির্বাচনের সঙ্গে সংস্কারের বিরোধ কোথায়? সরকারের সঙ্গে আপনাদের বা পলিটিক্যাল পার্টিগুলোর কোনো বিরোধ কোথায় থাকলে আসলে মানে সংশয়ের কোনো জায়গা আছে? আমি যেখানে বসে মানে আমি যে পয়েন্ট থেকে দেখি, আমি আসলে সংশয়ের কিছুই দেখি না। আপনি দেখেন, দুর্নীতি দমন কমিশন অলমোস্ট 47টা বোধহয় অবজারভেশন বা সুপারিশ দিয়েছে, বা নির্বাচন কমিশন দিয়ে, সংস্কার কমিশন আরও বেশি 150-র ওপরে দিয়েছে। এখানে বহু সংস্কার, এবং মজার কথা হচ্ছে আমাদের 31 দফা সংস্কারের সাথে সরাসরি মিলে যায়। কারণ হচ্ছে যে আমাদের সবার লক্ষ্য এবং উদ্দেশ্য দিন শেষে কিন্তু দেশটাকে গুছিয়ে আনা, এবং এই যেটা নির্বাচন নিয়ে যে হটকারী কথা বলার সুযোগ মানুষ কেন পায়, কারণ হলো নির্বাচন করে এসে সেই নির্বাচনকে ধ্বংস করা। এর আগে বাংলাদেশে এই তিক্ততাটা এত বেশি যে চেক অ্যান্ড ব্যালেন্সটা অনেক বেশি স্ট্রং হওয়া প্রয়োজন। ক্ষমতা টোটাল যে কাউকেই ক্ষমতা কিন্তু একটা ডিফারেন্ট প্রভাব দেয়, মানে একটা আপনি দল হিসেবেই বলেন, যেই অর্থেই বলেন। কাজেই চেক অ্যান্ড ব্যালেন্স খুব স্ট্রং না হলে এটা টাফ। আমি এখন পর্যন্ত এমন কোনো বিষয়, যেমন ধরেন একটা সাধারণ বিষয়, আমি সংবিধান সংস্কার নিয়ে বা অন্যান্য প্রসঙ্গে বলছি, নির্বাচন যেটা আমরা চাইছি ভাইয়া, বর্তমান পরিস্থিতিতে এতটাই টোটাল নির্বাচন সিস্টেমটা নষ্ট হয়ে আছে, সেই আগের জনপ্রশাসন দিয়ে আপনি নির্বাচন করে আসলে কি পাবেন? নির্বাচনের রেজাল্টে তো আপনি ঘরে তুলতে পারবেন না। মেকানিজমটা তো ভেরি রং। মেকানিজমটা হচ্ছে আপনি যেই বাটনেই চাপ দেন একটা লাইটই জ্বলবে ধরনের মেকানিজম। এইখানে সংস্কার করতেই তো হবে। আপনার
বিচার বিভাগের একটা বেসিক সংস্কার তো করতেই হবে, জনপ্রশাসন এই চারটা সংস্কার গত 5 মাসে কিংবা আগামী কয় মাসে, এটা যদি আপনি একটা ধারণা না দেন যে এই সংস্কারগুলো করে একটা নির্বাচন আমার এই 3 মাস লাগবে, আমার এই 6 মাস লাগবে, এরপরে যে আমি একটা নির্বাচন দিব, আমরা একটা সুস্পষ্ট রোডম্যাপ প্রত্যাশী এবং একটা সুস্পষ্ট কথা শুনতে চাই। এই কথাটা শোনাটা জরুরি, না হলে এই জিনিসটা যতটা আড়ালে পড়ে যাবে। সংবিধান সংস্কারের প্রশ্নেই আসেন, সংবিধান নিয়ে কিন্তু নানা আলোচনা আছে। এটা কিন্তু এমনও হতে পারে একটা সুষ্ঠু এবং যুগোপযোগী সংবিধান সত্যিকার অর্থে যদি জাতিকে দিতে হয়, সেটা কিন্তু অত্যন্ত দীর্ঘমেয়াদী কাজ, অত্যন্ত জটিল কাজ। প্রতিটা অংশের বিচার বিবেচনা আছে, দেশের সব শ্রেণীর পেশার মানুষের অংশগ্রহণ আছে। আপনি পরিবর্তন করছেন কখন? যখন জনগণের একটা চাওয়া আছে। তো এই কাজটা আপনি নির্বাচন করার আগে যদি আপনি সংবিধান সংস্কার কাজটা ওটা শেষ করে নির্বাচন করতে যান, তখন কিন্তু এটা একটা এক্সট্রিমলি লং টাইম হয়ে যায়। কিন্তু এই কাজটা তো চলমান আছে। কিংবা বিচারিক প্রক্রিয়া, যারা দাগী, যারা জুলাই এবং আগস্ট হত্যাকাণ্ডের জন্য বিশেষভাবে আপনি সবই ভুলে যান, আমাদের ওপরে হয়ে আসা সব নির্যাতন ভুলে যান, এই যে এতগুলো শিশু প্রাণ, এদের জন্য যারা দায়ী, তাদের বিচারিক কার্যক্রম চলুক না পাশাপাশি। কোনোটারই তো আমরা বিপক্ষে নই। আমরা তো একবারও বলিনি যে আজই নির্বাচন দেন, এই অবস্থাতেই নির্বাচন দেন এবং এগুলো সব বন্ধ রাখুন, এগুলো আমরা করব, তা তো নয়। আপনি একটা সংবিধান যে সংশোধন করে আনবেন, এই সংস্কারগুলো আপনি যে গ্রহণ করাবেন, আপনার তো নির্বাচিত একটা সরকার লাগবে। তখন আপনি কবে এইটা দিতে পারছেন? কারণ দিন শেষে নির্বাচনটা আপনাকে দিতে পারতে হবে এবং আপনারও একটা স্পষ্ট ধারণা থাকতে হবে যে আমি এতদিনের মধ্যে নির্বাচনটা চাই। এই যে ধরেন যেগুলো বাকি যত সংস্কার, আপনি যেদিকেই তাকান, কোন জিনিসটা? শিক্ষা। আমরা শিক্ষা নিয়ে কথা বলি, শিক্ষা নিয়ে কথা বলি, শিক্ষাও তো আমূল পরিবর্তন করতে হবে। এখন এই শিক্ষা ব্যবস্থার একদম টপ টু বটম যেই এইটা ধ্বংস হয়েছে যেভাবে, এইটা যদি আপনি একেবারে পুরোপুরি সংস্কার করে তারপরে নির্বাচন দেন, তো 5 বছরের ধাক্কা। এই 5 বছর খালি আপনার এই সংস্কার করতেই লেগে যাবে। কিন্তু এই 5 বছর কি আসলে অতটা সহজ হবে ইন্টারিম সরকারের জন্য? এই প্রতিটা দিন যেখানে ইন্টারিম সরকারটা নিজের অস্তিত্বের ঝুঁকিতে আছে, এটা রোড ম্যাপ তাকে শক্তিশালী করে, তাকে দুর্বল করে না। এই জায়গাটায় সাংঘর্ষিক কোনো পয়েন্ট, যেমন ধরেন কোনো শব্দের ব্যবহার নিয়ে আমার আপত্তি থাকতে পারে, ওনার হয়তো একটা ডিফারেন্ট প্রপোজাল থাকতে পারে, সেখানে আমার আপত্তি থাকতে পারে। আমরা তো একটা সিভিলাইজড গভর্নমেন্ট, একটা সিভিলাইজড সিস্টেম চাচ্ছি। আমরা কথা বলবো, ডিসকাস করব, তারপরে আমরা চেঞ্জে আসবো। কিন্তু বেসিক যে চারটা সংস্কারের পরে নির্বাচন হওয়াটা প্রয়োজন, সেই সংস্কারগুলোতে আমাদের আরেকটু দৃষ্টিগোচর হওয়া প্রয়োজন, আমাদের আরও একটু ধারণা থাকা প্রয়োজন যে ঠিক কবে নাগাদ কিভাবে ভাবছে সরকার। দল হিসেবে বিএনপি নির্বাচন চাইবেই এবং সেটা যত দ্রুত হয় তত সবার জন্য মঙ্গলজনক। দ্রুত বলতে কিন্তু আমরা বলিনি যে কালকে সকালে উঠে আপনি নির্বাচন ঘোষণা করুন, এইটা ওই ম্যান্ডেটটা বলা আছে। আর অনেক বিষয়ে আমি দেখলাম যে একটা মজার বিষয়, সংবিধানে যে 5টা মূলনীতি নিয়ে কথা হয়েছে। দেখুন, ওখানে বলা হয়েছে সাম্য, মানবিক মূল্যবোধ, তারপরে আপনার ওই যে সামাজিক ন্যায় বিচার, বহুত্ববাদ। আমার কথা হচ্ছে যেখানে সাম্য আছে, যেখানে সাম্য কথাটা আরেকটু ইকুয়ালিটি আছে প্রতিটা নাগরিকের প্রতি, যেখানে আপনার মানবিক মর্যাদা প্রতিটা নাগরিকের সুনিশ্চিত করা হয়, যেখানে আপনার ন্যায় বিচার প্রত্যেকের জন্য সুনিশ্চিত করা হয়, বহুত্ববাদ তো ওখানে অটোমেটিক্যালি সুনিশ্চিত হয়ে যায়। ওই বহুত্ববাদটা আমার কাছে বাহুল্য শব্দ মনে হয়েছে। কারণ সেটা যদি আপনি বলেন তাহলে শুধু গণতন্ত্র থাকতো না, গণতন্ত্রই তো আপনার প্ল্যাটফর্ম, গণতন্ত্রই তো আপনার প্ল্যাটফর্ম যেটা বাকিগুলোকে সিকিউর করে। এই গণতন্ত্রকে সুরক্ষিত করা এবং ক্ষমতায় যারা যাচ্ছেন তাদের রাশ টেনে ধরা, তাদের লাগামটা কোনো না কোনোভাবে চেক এন্ড ব্যালেন্সে ফেলা, এইটাই হচ্ছে আমাদের প্রধান চাওয়া। কারণ হলো দেখেন, এখানে আরেকটাও বলা হয়েছে যে জাতিগত বিধান তুলে দেওয়া হয়েছে, যে নাগরিক পরিচয়টা বাংলাদেশি জাতীয়তাবাদ দেওয়া হয়েছে। এটা তো আমরা সবসময় বলছি যে আপনি যে জাতি হন না কেন, যে ধর্ম হন না কেন, যেই বোধ মানসিকতার মানুষই হন না কেন, নাগরিক হিসেবে আপনি বাংলাদেশি, বাকি প্রত্যেকেই তাদের স্বকীয়তা এবং স্বাতন্ত্র্য নিয়ে বসবাস করবেন। ধন্যবাদ। মেজজুলুর রহমান, অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে, কয়েকটি তাদের প্রতিবেদন দিয়েছে, সুপারিশমালা, এটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। আপনার মতামত? আমার মতামত, সংবিধান নিয়ে অনেক কথা বললেন, তবে ওনার একটু স্মরণ থাকতে হবে, গোটা জাতিরই স্মরণ থাকার দরকার। 1972 সালে সংবিধানকে যে অজ্ঞান করে রেখেছেন তার আর জ্ঞান ফিরে আনতে পারেন নাই। সংবিধান কি বলছে তার বলা শক্তি রহিত করে ফেলেছে।
অ্যাজ অফ টুডে উনি বলছেন যে সংবিধান সংশোধন করতে অনেক বছর লাগবে, অনেক সময়ের ব্যাপার। এটা ঠিক, মূল দাবি আমরা নির্বাচন দিতে চাই, সঠিকভাবে নির্বাচনটা দিতে চাই, সেটা তো সংবিধান বলেছে, কেন পারি নাই? অর্থাৎ সংবিধানে ওখানে যে গিরা দিয়েছেন আপনি, সেই প্যাসে তো ওই ভোট ডাকাতদের, ফ্যাসিস্ট সরকারের মন মানসিকতা কন্ট্রোল করতে পারে নাই। তাহলে কি হলে বড় ডাকাতরে প্যাচ দিয়ে সঠিক পথে আনা যায়? সেই জন্য সংস্কার প্রয়োজন। আর একটা কথা আমাদের স্মরণ থাকতে হবে, গণতান্ত্রিক প্রথা একটা সিদ্ধান্ত বাস্তবায়ন করা কঠিন। আপনার মনে আছে ঢাকা আদালত থেকে মকিম ডাকাত পালায় গেছিল পুলিশের কাছ থেকে। সে পরে এক জায়গায় বলছিল যে আইন নিজে হাতে না নিলে, ওই সরকারের উপরে দিলে আরো 200 বছর আমি ওখানে পৌঁছে মরে যেতাম, এরকম একটা অবস্থা। সংবিধান নির্বাচিত সরকার আসবে, এর মাঝখানে আমার বোন খুব সুন্দর করে বলেছেন যে একটা সরকারের তো আসতে হবে যা সংস্কার করে, সেটা তো রেটিফাই করতে হবে সংসদে। খুব ভালো কথা, খুব সুন্দর বলেন আপনি, এর জন্য আপনাকে 100-তে 200 মার্ক দেওয়া যায়। শাহাবুদ্দিন সাহেবকে যখন আপনারা এই দেশের প্রেসিডেন্ট বানিয়েছিলেন, কোন সংসদের লোকরা করেছিল? উনি ইলেকশন করাইছিল, সেই ইলেকশনে আপনারা এমপি হয়েছিলেন, সরকার গঠন করেছিলেন। সেইটা কিভাবে হলো? তাই যদি হতে পারে, তাহলে এখন ডক্টর ইউনূস করতে গেলে এত আপত্তি থাকবে কেন? আপনারা যখন সরকার গঠন করবেন, আপনারা বলেন যে ঠিক আছে করেন, আমরা সংসদে যে এটাকে আইন করে দিব, তাতে তো সমস্যা নাই। আর একটা কথা, কিছুদিন আগে, এটা আমরা কিন্তু অনেকে ওনারা বলবেন না, বাইরে বলতেছে, যখন ওই ছাত্রলীগ ব্যান করা হয়েছে, আওয়ামী লীগ আওয়াজ তুলছিল যখন বৈষম্য বিরোধী ছাত্ররা, তখন মির্জা ফখরুল সাহেব উনি গণতান্ত্রিক মন নিয়ে বলেছে, না এগুলা করাটা কি ঠিক হবে, এটা ভেবে চিন্তে করা উচিত, এটা গণতান্ত্রিক প্রথায় এটা কি সঠিক হবে? উনি কেন বলেছেন? উনার বিবেচনা, উনি প্রফেসর মানুষ, তো গবেষক মানুষ, উনি দেখছে ক্ষমতায় তো আমরা চলে যাচ্ছি, আমরা সরকার গঠন করছি, পরবর্তীতে বলবে যে ও আওয়ামী লীগকে ব্যান ট্যান করে এরা ক্ষমতা আসছিল, এই যে একটা কালো তিলক কপালে এই দলের নেওয়া যাবে না। যেমন বাকশাল করে আওয়ামী লীগ সারা জীবন ওই বাকশালের তিলক কপালে রেখেছে, ঠিক তদ্রুপভাবে উনি এটা বলেছেন। চিন্তা তো খারাপ কিছু কয়েকদিন না, ভালো, ওটা ভালো। আমি বলি, কয়েকদিন আগে ঐক্যের ডাক দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে অনেকে বলছে, আমার কাছে তো অনেক মেইল আছে, যেহেতু আমি লিখি, কলম লিখি, বলছে যে মেজর সাহেব কি ঐক্যের ডাক দিলেন ডক্টর ইউনূস, উনাকে তো অনেক কিছুর ঊর্ধ্বে, দলমতের ঊর্ধ্বে মনে করি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি এরা একে অপরের প্রতিপক্ষ হতে পারে, উনি তো সবার মুরব্বী, তাহলে জাতীয় পার্টিরে ডাকলেন না, তারপর আওয়ামী লীগরে ডাকলেন না। ঠিক আছে, আওয়ামী লীগ অপরাধী আছে, অপরাধীদের বিচার করেন, সবাই তো অপরাধী না। জাতীয় পার্টি যদি কেউ অপরাধ করে থাকে, তার একটা সাজার বিধান করেন, একটা রিকনসিলিয়েশন করে গোটা জাতিকে এক করতে হবে। তো বিভাজ্য জাতি নিয়ে তো সামনে এগোনো যাবে না। আবার সবগুলোকে জেলে ঢুকায় তো আর দেশ চালানো যাবে না। তাহলে কি করতে হবে? এখনই একটা সময় যে তাহলে আওয়ামী লীগের নেতারা পালানো, তাহলে তাদের সমর্থক আছে, এটা আমাদের বুঝতে হবে। জাতীয় পার্টির কিছু সমর্থক আছে, কিছু নেতা আছে, কারে দেখা যায়, এটা আমার মনে হয় সরকার প্রধান, আমাদের প্রধান উপদেষ্টা, উনি এই উদ্যোগটা নিতে পারেন, কারণ উনি অনেক বিতর্কের ঊর্ধ্বের একটা মানুষ। হয়তো অনেকে বলবে না এই সময়, ওই সময় দোসর টোসর এরা মুখে নেওয়া যাবে না, এই সময়টা তো আর চিরস্থায়ী সময় থাকবে না, হয়তো নির্বাচনের পরে পরিস্থিতি অন্যরকম হবে, তখন এই কথাটা তো থাকবে। সরকার এবং বিএনপি যদি ক্ষমতায় আসে, তাদের বেলায় আসবে, কই তোমরা তো এই কথাটা বললা না, যে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য তো তাদের একটা রিপ্রেজেন্টেশন থাকার দরকার, না হোক চেষ্টা তো করতে পারি। সুতরাং এই জায়গায় আমি একটা কথা বিএনপির উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের এখন ওই শুধু ইলেকশনের চিন্তা চেতনায় না থেকে আইন শৃঙ্খলা কিভাবে উন্নতি করা যায়, সেজন্য পুলিশের পাশে তাদের মোরাল বুস্টিং করার জন্য দাঁড়াতে হবে।
আর প্রথমেই যে আমারটারে আগে ধরেন, পরে অন্যগুলা ধরেন। আর আমি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, মাই কমান্ডার স্যার, আপনাকে এখান থেকে বলে দিই, ওই গায়ে আপনারা আঁচড় লাগাতে চাচ্ছেন না, ও করে কিন্তু এই সোজা করা যাবে না যে বেশি মারামারি, বেশি ধরাধরি করলে বলবে যে আমরা অতিরিক্ত করছি। অতিরিক্ত করতে হবে। নার্স এসে দাবি রাস্তা বন্ধ, ভ্যান চালক দাবি রাস্তা বন্ধ, টেইলরদের দাবি রাস্তা বন্ধ। আপনার পুলিশ ওখানে কেন পুলিশের অ্যাকশন হয় না কেন? আপনার আর্টিকেল ওখানে নিয়োগ করে দেন। চিরস্থায়ী তো এই সরকারে আপনারা থাকবেন না, অন্তত বুঝিয়ে দেন যে আপনি সামরিক ব্যাকগ্রাউন্ডে। কতদিন আপনি ওনাদেরকে সরকারে দেখতে চান? আমি তো অনেক আগে বলেছিলাম 5 বছর দেখতে চেয়েছিলাম, তো অনেকে আমাকে বলে আপনি অন্যের জন্য প্রবলেম ক্রিয়েট করছেন। আমি চেয়েছিলাম যে সংস্কার, এখন আপনি ওভারহলিং এর কথা বলছি, এখন আপনি 5 বছর কিন্তু এখন না, এখন কমায় ফেলছি। কারণ এই সংস্কার পন্থী যারা বৈষম্য বিরোধী, এখন তো তাদের গাড়ি হেলিকপ্টারে উঠার যে হিড়িক, এগুলা দেখে আমি তো অত্যন্ত বিচলিত এবং ব্যথিত হয়ে পড়ছি যে এদের এত গাড়ি কোথায় পায়, এত টাকা পয়সা খরচ করে কোথা থেকে, ছাত্রদের আবার এত কিছু কোত্থেকে আসে। আর এক ছাত্র দেখলাম বলছে যে আমি ছাত্র জীবনে লাখ লাখ টাকা ইনকাম করতাম, আমরা ছাত্র ছিলাম ধার উধার করে চলছি। তা এই সমস্ত দেখে আমার মনে হচ্ছে না এখন আর অত সময় দেওয়া ঠিক হবে না। বিএনপি যেহেতু রেডি আছে, তারা সাজগোজ বিয়ের সাজে রেডি, তাদেরকে নিয়ে দায়িত্ব দিয়ে কবের মধ্যে চান ধরেন। আর আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন যে আগামী বছরের জুন জুলাই পর্যন্ত এরকম লাগতে পারে ম্যাক্সিমাম। তারপরে যদি না পারি তাহলে আমরা তোমাদের নিয়ে বসবো, সামনে দিব। আমার প্রশ্ন হচ্ছে 5 বছর থেকে নামিয়ে আপনি কততে আনলেন? অন্তত আরো 2 বছর সময়। আবার কতদিন পরে আমরা এটা থোক বরাদ্দ, আবার কতদিন পর আলোচনা করলে এটা 2 থেকে কমে, এটা থোক বরাদ্দ এক বা একের নিচে কাজ কতদূর এগোলো এবং ওনারা কিভাবে সমর্থন দিবে। এই সরকারের তো অ্যাকচুয়ালি বিএনপির এবং জামাতের বড় সমর্থন দরকার, কারণ ইনাদের তো যেমন ওনাদের একেবারে সেই গ্রাম পর্যায় পর্যন্ত তাদের নেতা নেত্রী, তাদের কমিটি আছে, কিন্তু এই সরকারের তা কিছু নাই। এবং তারা শক্ত হতে পারবে যদি আপনারা তাদেরকে অকুণ্ঠ সমর্থন দেন, এবং এটা এখন দরকার। এটা ওনাকে সমর্থন দিয়ে প্রয়োজন হলে আমি বলবো তারেক রহমানকে যে এই সরকারকে প্রয়োজনে আর একটু সময় দিয়ে গুছিয়ে নিন। অনেক সমস্যা আছে, রাজনৈতিক, অর্থনৈতিক, বৈশ্বিক, এগুলা ডক্টর ইউনূসকে সামনে রেখে তার কাঁধে বন্দুক রেখে ফায়ার করে দিন। মাহমুদ হাবিব, অনেকেই মনে করেন যে সাম্প্রতিককালে বিশেষ করে যারা সরকার আছেন তাদের একটা অংশ, অন্যরা দেশটাকে একটা ভিন্ন খাতে ভিন্ন দিকে নিয়ে যাবার একটা চেষ্টা তাদের মধ্যে, লক্ষণীয় দলটল করে নানাভাবে, এবং কিছু আদর্শিক কথাবার্তাও তারা বলবার চেষ্টা করছেন। না বলা যেতে পারে যে একটা ধর্মীয় বিবেচনা থেকে এক ধরনের ডিরেকশনে তারা নিয়ে যাবার চেষ্টা করছেন। সর্বশেষ আমরা দেখলাম জামায়াত ইসলামী এবং চরমনের পীরের মধ্যেও বা তাদের মধ্যে একটা আলোচনা হয়েছে, এবং জামাতও চেষ্টা করছে সমস্ত ইসলামিস্ট ফোর্সকে এক জায়গায় নিয়ে আসবার জন্য। আবার বিএনপিকে দেখলাম আমরা খেলাফত মজলিসের সঙ্গে মিটিং করলেন। সো এই জায়গাটা আসলে কিভাবে দেখছেন আপনারা? আসলে যেটা ঘটেছে সেটা হচ্ছে রাজনীতিতে এক ধরনের মেরুকরণ হয়েছে, ব্যাপক মেরুকরণ হয়েছে। রাজনীতিতে প্রথাগতভাবে বাংলাদেশে 2টো বৃহত্তম রাজনৈতিক দলের, একটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, একটা আওয়ামী লীগ। আওয়ামী লীগের অনুপস্থিতিতে যেটা হয়েছে সেটা হচ্ছে, এবং নতুন শক্তির উত্থান, যেটা সবচেয়ে বিশেষ করে 24-এ যেটা বিশেষ লক্ষণীয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই বলেন আর নাগরিক কমিটি বলেন, তারা এই 2টা গ্রুপ একেবারে তরুণদের আমরা দেখতে পাচ্ছি। আমরা বিশেষ করে বিএনপি বিশেষভাবে সাধুবাদ জানাই, কারণ হচ্ছে যে তরুণ নেতৃত্ব উঠে আসা আমাদের জন্য খুবই আশার লক্ষণ। এই বাংলাদেশ যে কি বলে ডেমোগ্রাফিক ডিভিডেন্টে যেই পরিমাণ ডিভিডেন্ড আমরা এখন এনজয় করছি, তার একটা ডাইরেক্ট প্রভাব কিন্তু রাজনীতিতেও থাকা দরকার। আমরা আশা করি যে রাজনীতি শুরু করা বা আমি রাজনীতি করতে চাই, সেখান থেকে রাজনৈতিক একটা দল তৈরি করে একটা অবস্থান তৈরি করে একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এই অভ্যুত্থানের ফলে যেই ধরনের জনসমর্থন, ব্যাপক জনসমর্থন ছাত্ররা পেয়েছেন, আমরা আশা করি যে তারা সেটা কাজে লাগিয়ে
মানে তৃণমূল পর্যন্ত তাদের শক্তিকে বিস্তৃত করতে পারবেন। নির্বাচন কিন্তু ভিন্ন জিনিস। নির্বাচন কিন্তু আপনার একটা জনসভা নয়। নির্বাচন কিন্তু কোনো একটা ইভেন্টকে কেন্দ্র করে কিংবা সকলের হৃদয় একসাথে যখন স্পন্দিত হয়েছে, আমি 5ই আগস্টের কথাই বলি, লক্ষ কোটি মানুষ দেশব্যাপী মাঠে ছিলেন, কিন্তু যখন ভোটের সময় আসবে ওই ক্যালকুলেশনটা কিন্তু এন্টায়ারলি ডিফারেন্ট। কাজেই এইখানে ভ্যাকিউম থাকার তো কিছু নাই। প্রত্যেকেই চেষ্টা করছে তার ক্ষমতার পরিধি বৃদ্ধি করার জন্য। জামাত ইসলামী তার মতো করে চেষ্টা করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থাটা আমি বলবো সবচেয়ে নাজুক, কারণ এদের আবার একটা অংশ সরকারেও আছে। ফলে সরকারের একটা অংশ আবার মাঠে একটা রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ, এই দুইটা একটু মানে কিভাবে ব্যালেন্স, এটা আমরা আশা করি তরুণ প্রজন্ম তারা করতে পারবেন। তার পাশাপাশিও তাদেরই একটা টিম হচ্ছে যে নাগরিক সমাজবাদের কমিটি, যে নাগরিক কমিটি, এগুলো একটা শক্তি হয়ে উঠুক। এই জন্য যে বাংলাদেশের রাজনীতিতে যেটা ভাইয়া বললেন যে অনেকের নিষিদ্ধ কাকে কাকে নেওয়া হচ্ছে না, বা দেখুন গোটা বাংলাদেশ এবং গোটা বাংলাদেশের জনগণ একদিকে ছিল আর এই দুইটা দল ছিল একদিকে। এত সহজও না যে তাদেরকে ডেকে ইনক্লুশন জনগণের জন্য দরকার, কিন্তু এই দলটাকে নিষিদ্ধের ক্ষেত্রে বিএনপির স্ট্যান্ডটা খুব ক্লিয়ার। প্রায়ই দেখা যায় বিএনপির ঘাড়ে বন্দুক রেখেই কাজটা করার চেষ্টা করা হয়। এই দলে অনেকেই উদাহরণ হিসেবে বিভিন্ন টকশোতে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে বসেছি, তারা বলেছেন যে দল হিসেবে তো নাজি পার্টির বিচার করা হয়েছে, তো আপনারা মামলা করেন যদি আপনারা মনে করেন, কিন্তু নির্বাহী আদেশে কোনো দলকে নিষিদ্ধ করার 100% বিপক্ষে আমরা। রাজনৈতিক দল হিসেবে শুধু আমাদের অস্তিত্ব না, এটা প্রতিটা রাজনৈতিক দলের অস্তিত্ব হুমকির মুখে পড়ে যায় যদি আপনি নির্বাহী আদেশে একটা দলকে নিষিদ্ধ করার সক্ষমতা রাখেন। এটা থাকার কোনো কারণই নেই। দেশের জনগণ যদি চান তারা অবশ্যই, এটা 100% পরিপন্থী। কিভাবে? কারণ আপনি একটা জনগণের দল, হ্যাঁ আওয়ামী লীগের তো সমর্থন আছে। সবচেয়ে কষ্টের কথা কি জানেন? তাদেরকে ইনক্লুশনের প্রশ্নটা আসলে ধাক্কা লেগে যায় কোথায়? আজ পর্যন্ত আপনারা তো এখানে দুজন বসে আছেন এবং স্টুডিওতে যারা শুনছেন, কোনো আওয়ামী লীগের মধ্যে কি কোনো ধরনের কৃতকর্মের জন্য কোনো ধরনের অনুশোচনা দেখেছেন? তাদের মধ্যে কোনো লজ্জা দেখেছেন? তারা জাস্টিফাই করার চেষ্টা করে, তারা বলতে চেষ্টা করে যে মুগ্ধ স্নিগ্ধ একজন ছিল। তারা অসংখ্য ভিডিও আপনি চেক করলে দেখবেন যে তারা জুলাই হত্যাকাণ্ডটাকে মকারি বানিয়ে ফেলেছে। এর সমর্থকরাও মনে করে যা করেছে। এদেরকে সাথে নেওয়া সহজ কাজ না, কিন্তু অনেক বড় পাথর মনে রেখে। হ্যাঁ, তারপরও রাইট কাজ হয়তো, কিন্তু আমি আসলে ঠিক জানি না। আমি সরাসরি ইনক্লুডেড ছিলাম এবং আমি একটা জিনিস বলি যে কোনো অন্যায় অনুশোচনা করে আসলে, মানে অনুশোচনা হলে বা ক্ষমা প্রার্থনা থাকলে ওই ক্ষমা নয় যে বারবার আমি ভুল করেছি। কয়দিন আগে বোধহয় একটা ভিডিও বার্তা ভেসে বেড়াচ্ছিল যে আরেকবার সুযোগ দিন। আপনাকে লজ্জিত হতে হবে আপনি কি করেছেন, আপনার মধ্যে কষ্ট থাকতে হবে, অনুশোচনা থাকতে হবে, অনুতাপ থাকতে হবে। আপনি একজন দেখান যে আপনি তাদের মধ্যে কোনো ধরনের অনুশোচনা দেখেছেন। ধন্যবাদ। ক্লোজিং রিমার্কস মেজর রহমান। হ্যাঁ, আমি একটু বলি সার্বভৌম, আপনার কথা সূত্র ধরে বলবো। আমরা অনেকেই সার্বভৌম কথাটা বলি, সার্বভৌম অ্যাকচুয়ালি অর্থটা আমরা অনেকে বুঝি না। সার্বভৌম হচ্ছে অবিভাজ্য একটা ইউনিট। সেই ইউনিট কি? সার্বভৌম বা রিপাবলিক কাকে বলা? একটা দেশের মাল, জনগণ, সম্পদ সবকিছু মিলেই সার্বভৌম, অর্থাৎ যা ভাগ করা যায় না। তাহলে আমি হয়তো সাময়িক কোনো সুবিধা নেওয়ার জন্য একটা দলকে বা একটা সেগমেন্টকে বাইরে রাখবো, হ্যাঁ তাদের অপরাধ রয়েছে, তারা মানবাধিকার লঙ্ঘন করেছে, তারা বিরোধী দলের উপরে নিপীড়ন চালিয়েছে, নির্যাতন চালিয়েছে, তাদেরকে বিচার করুন, বিচারের আওতায় নিয়ে আসেন। চায়নাতে করেছে, দক্ষিণ আফ্রিকায় করেছে, বিচার করে শেষ করে সবকে এক করে এক জায়গায় এক জাতি হতে হবে। আই অ্যাগ্রি, আপনি ঠিকই বলেছেন যে নির্বাহী আদেশে নিষিদ্ধের পক্ষে আপনি নয়। নিষিদ্ধ তো শেখ হাসিনা করে দিয়ে গেছে, উনি পালিয়ে প্রমাণ করেছে আওয়ামী লীগের ঘাট উঁচু করে চলতে পারবে না, নতুন নাম। এবং এই শেখ পরিবারের বাইরে যদি কেউ আসে সেইটা হয়তো তারা আবার সারভাইভ করতে পারে, কিন্তু একে বাদ দিতে হবে, একে ডাকা যাবে না, সেইটার আমি ঘোর বিরোধিতা করি। যে কোনোভাবে হোক সেটা বিচার করুন, সাজা দিন। এই দেশের নাগরিক, আমি যদি অপরাধ করি আমাকে সরকার বা রাষ্ট্র আমার বিচার করে না, বিচার করার পরে ডিগ্রি অফ অফেন্স আমার যতটুক সাজা হয় তারপর তো আমাকে ফ্রি করে দেয়, আমাকে তো বলে না যে দেশের নাগরিক না। ঠিক তদ্রূপভাবে যে তারা যে অপরাধ করেছে, অবশ্যই যেগুলো অমার্জনীয় অপরাধ সেগুলা সেই রকম সাজার ব্যবস্থা করে দিন। যেগুলা ওই ধরনের খুন খারাপির সাথে, অগ্নিসংযোগের সাথে জড়িত ছিল তাদেরকে বড় সাজা দিন, বাকিদের সুযোগ দিন, যেন ভবিষ্যতে কোনোদিন এই কথাটা না আসে।
আর আমরা যদি বিভাজিত জাতি হয়ে থাকি, আমরা দুর্বল জাতি হয়ে থাকব। আজকে বিএনপি সামনে ভালো সময় সবাই দেখছি। আর একটু বলি যে নতুন যারা দল করেছে, আমি কোনো দলের প্রতি ভালো মন্দ চিন্তা ভাবনা নিয়ে বলছি না, আমি ইতিহাস থেকে দেখছি ডক্টর কামাল হোসেন, ডক্টর আমাদের এই যে অলি আহমেদ কর্নেল, এরকম মিজানুর রহমান চৌধুরী, অনেক বাঘা বাঘা লোক দল করেছে, বদরুদ্দোজা চৌধুরী। এদেশের মানুষের মনে আপনি যান, গালি দিবে শেখ হাসিনার, খালেদা জিয়ারে ভোট দেওয়ার সময় দুইজনে যে কোনো এক জায়গায় মেরে দেয়। আমি আপনাকে বলি, এখানে যারা দেখছে যে আমি এক জায়গায় ডিউটি করতেছিলাম, নিরপেক্ষ মানুষ, উনি ভোট দিতে যাচ্ছে একদম সর্বোচ্চ পর্যায়ে। তা আমি যেহেতু লেখক ছোটবেলা থেকে, আমার ইচ্ছা হলো যে উনি কেমন নিরপেক্ষ, কোন জায়গায় ভোট দেয় একটু দেখি। তা আমি তাকায় দেখলাম যে ভোটটা জায়গা মতো দিয়ে দিয়েছে। আমি বলতেছি না সঙ্গত কারণে, নিরপেক্ষ না। বাট আপনি ওনার অধিকার নষ্ট করেছেন। না, আমি অধিকার নষ্ট করি না, গোপনীয়তা আমার দায়িত্বের জন্য ওখানে থাকতে হয়েছে। হ্যাঁ, কিন্তু আপনাকে তো সেই অধিকার দেওয়া হয় না, সেই জন্য আমি তো চোখ বন্ধ করে থাকতে পারি না, কারণ আপনাদের মতো কেউ আশেপাশে আছে কিনা তাও তো দেখতে হয়। তো এই জন্য আমি বলবো যে জাতিকে আমাদের ঐক্যবদ্ধ করে রাখতে হবে। আর বিএনপিকে এখন বড় রোল প্লে করতে হবে। এখন নম করবেন না, এখন শক্ত হন, আইন শৃঙ্খলা উন্নতির জন্য সরকারের পাশে দাঁড়ান। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অনেক চলে আসছে, শুধু আইন শৃঙ্খলা এবং ভোটের প্রস্তুতি এইগুলাকে একটু ঠিক করে দেন। ধন্যবাদ। জাতি আপনাদের প্রতি আরো আস্থা নিয়ে আসবে। মাহমুদা হাবিবা, ছোট্ট করে ক্লোজিং রিমার্কস। অনেক ধন্যবাদ আপনাকে জিল্লুর ভাই। আমরা আসলে যেটা মনে করি সেটা হচ্ছে যে বিএনপি একেবারে শুরু থেকেই, এটা আমি সব জায়গায় ডিক্লেয়ার করি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবারই বলেছেন, এই সরকার তো আমাদের সরকার, এবং তার প্রতিটা ক্রাইসিসে বিএনপি ছিল, বিএনপি আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম বিএনপি নির্বাচনমুখী দল। কাজেই আমাদের নির্বাচনটা রোডম্যাপ, যেটা আপনি বললেন, রোডম্যাপ আমরা পাইনি। আমাদেরকে বলা হয়েছে নির্বাচন দেওয়া হবে, একটা সুস্পষ্ট কথা না থাকলে খোদ সরকারই বিপদের মুখে আছে সবচেয়ে বেশি। আপনাকে আবারও বলি, দেশের সার্বভৌমত্ব, দেশের স্বাধীনতা, দেশের জনগণ ইনক্লুডিং সরকার অনেক বড় বিপদে আছে। যেই বিপদটা থেকে উত্তরণের জন্য অত্যন্ত প্রয়োজন একটা সুষ্ঠু নির্বাচন, এবং ওই সুষ্ঠু নির্বাচনের জন্য যেইটুক সংস্কার প্রয়োজন সেটা যতখানি সম্ভব, যেভাবে সম্ভব প্রায়োরিটি লিস্টে এনে এই কাজটা শেষ করে একটা নির্বাচন জাতি আশা করে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে এর চেয়ে কম বাংলাদেশ জাতীয়তাবাদী দল আশা করে না, এবং এই আশাটা আছে বলেই, এবং নির্বাচনমুখী দল বলে বিএনপি তো একই সাথে শুধু কেবল সাপোর্ট নয়, প্রেশার পয়েন্ট হিসেবেও কাজ করছে। কেউই যদি না বলে যে নির্বাচনটা কবে হবে, তাহলে কি যে দাঁড়াবে, তাহলে আর বলার কিছুই নাই। এই নির্বাচনটা এই দেশের মানুষের প্রয়োজন, এই ভোটটা দিতে পারে দেশের মানুষের প্রয়োজন, এবং চেক অ্যান্ড ব্যালেন্স যেটা, সেইটা নিয়ে একটা সরকারের আশাটা অত্যন্ত দরকার। এইটা বলে আমি আশা করছি সরকার তার সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন। এটা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মেজর জিল্লুর রহমান এবং মিস মাহমুদা হাবিব, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা সেবার জন্য। দর্শক, আমার অতিথিদের কণ্ঠ থেকে যেগুলো বেরিয়ে এসছে সেগুলো হচ্ছে দেশটা খুব বিপদে আছে, বিএনপি নির্বাচন কেন চাইছে, এত অস্থির হয়ে উঠছে কেন, বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর দুর্বলতা, সমস্যা, সেগুলো আমরা শুনতে পেলাম। আবার একই সঙ্গে সরকার যে পারফর্ম করছে, ডেলিভার করছে না, করতে পারছে না, সকল রাজনৈতিক দল এবং সাধারণভাবে নাগরিকদের সমর্থন থাকবার সত্ত্বেও সমাধানটা কি? এবং সরকারের অনেকগুলো বিষয়, যেমন ধরেন এখানে সাইবার সিকিউরিটি অ্যাক্টের প্রসঙ্গ এসেছে, যেটি নিয়ে অনেকেই কাজ করছেন দীর্ঘদিন যাবৎ। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, তার আগে আইসিটি অ্যাক্টের ধারা 57 এবং পরে সাইবার সিকিউরিটি অ্যাক্ট। এই সরকারে যারা আছেন, দায়িত্বে যারা আছেন, তাদের কণ্ঠেও আমরা বিভিন্ন সময়, এমনকি অনেকে স্মরণ থাকবার কথা, এই অনুষ্ঠানেও তারা এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করবার কথা বলেছেন। কিন্তু তারা সেই আইনের খসড়া যখন করেন বা সংশোধন করতে চান, তারা কিন্তু আগের ধারাই পথ হাঁটছেন। এরকম বহু নজির দেওয়া যাবে। আপনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, আজকে টেবিলে একজন অতিথি এই যে দুর্নীতি, চাঁদাবাজি, এগুলোর অভিযোগ, একদিকে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অভিযোগ তুলছেন, অন্যদিকে সরকারে যারা আছেন তাদের বিরুদ্ধেও কিন্তু এই অভিযোগগুলো উঠেছে। সব কথার যেটা সমাধান সেটা হচ্ছে যে সরকারের দিক থেকে এখনও পর্যন্ত স্পষ্ট কোনো রোড ম্যাপ নেই, সরকারের দিক থেকে এখনও পর্যন্ত স্ট্র্যাটেজিক কোনো কমিউনিকেশন নেই, না পলিটিশিয়ানদের সঙ্গে, না বিজনেস কমিউনিটির সঙ্গে, না অন্য কোনো কমিউনিটির সঙ্গে।
জাতীয় ঐকমত্য একটা দরকার। ঐকমত্যটা 5ই আগস্ট বা তার আগে তৈরি হয়েছিল। অফকোর্স আওয়ামী লীগ একটা বড় দল সত্ত্বেও এই ঐকমত্যের প্রক্রিয়ার মধ্যে তারা নেই, নৈতিকভাবেই তারা সেটা থাকতে পারছে না এবং তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। সেই আলোচনাটাও এই টেবিলে আলোচিত হয়েছে এবং দেশের অর্থনৈতিক অবস্থা, আইন শৃঙ্খলার পরিস্থিতি কোনোভাবেই জনগণকে সন্তুষ্ট করতে পারছে না, বরং জনগণ উদ্বিগ্ন। এই জায়গায় ওনারা মনে করেন যে জনগণের নির্বাচিত প্রতিনিধি, যার সঙ্গে জনগণের সংযোগ আছে, এমন শক্তির আসলে ক্ষমতায় থাকা দরকার এবং সেজন্যই যত দ্রুততম সময় সম্ভব একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ, আন্তর্জাতিক মানের নির্বাচন অনুষ্ঠান, সেটাই সরকারের লক্ষ্য হচ্ছে। এবং এর জন্য যে প্রয়োজনীয় সংস্কারগুলো যে জায়গায় দরকার সেগুলো তারা করবেন এবং বাকি সংস্কারের যে আইডিয়াগুলো এখন করিডোরে আছে সেগুলো নিয়ে একটা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার কাজ যদি তারা করতে পারেন, রাজনৈতিক দলগুলোকে অঙ্গীকারে বাধ্য করতে পারেন, সেটাই হবে তাদের জন্য বড় কাজ। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।